প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। তৃণমূল ক্ষমতায় আসবে না আসবে না এই নিয়ে আজকালের মধ্যে যে প্রবচনটি দিয়েছিলেন সেই প্রবচনটি অনেকের আসবে না আসবে এরকম বল মানে থাম্বনেইলে নামটা দেওয়া হয়েছিল বোধহয়, ওরা দিয়েছে হারবে না জিতবে। হ্যাঁ তাই? হ্যাঁ আচ্ছা, তৃণমূল হারবে না জিতবে এই নিয়ে যেই প্রবচনটি আজকালের মধ্যে দিয়েছিলেন সেই প্রবচনটি আমাদের কাছে পরিষ্কার নয়। অনেকে কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করছেন, অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন না, আবার অনেকে অফিসিয়াল নাম্বারে ফোন করেও জানতে চাইছেন। ভবিষ্যৎবাণীটা পরিষ্কার হলো না। হ্যাঁ, তো আমার এই বিষয়টি নিয়ে আর একটু বিস্তারিতভাবে জানার একটু ইচ্ছে আছে। বিস্তারিত বলাই আছে। সৃষ্টিতে অনেক কথা আছে যেগুলোকে অনেক সময় অ্যাক্টিভলি বলা যায় না, প্যাসিভলি বলতে হয়, যেটাকে ইনডিরেক্ট বলে। তো এই প্যাসিভের ভেতরে অ্যাক্টিভ লুক্কায়িত আছে। যারা সাধারণ একটু কনসেপ্টের মানুষ, ভালো কনসেপ্টের মানুষ, তারা চট করে ধরে নিতে পারেন। যেমন একজন ভদ্র মহিলা আছেন, উনি দীর্ঘদিন মুম্বাইতে থেকেছেন এবং একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমার মিটিং সিটিংয়ে আসতেন। তা সম্প্রতি আজকাল দেখলাম এই প্রবচনটি শুনে একটু মন্তব্য করেছেন যে আপনার শেষ লাইনটি শুনে বোঝা গেছে আপনি কি বলতে চাইছেন, পরিষ্কার হয়ে গেছে। তা উনি চট করে বুঝতে পেরেছেন। তো আমি বললাম যে তাহলে ইনি কতটা বুদ্ধিমতী। ভদ্রমহিলা, মাতাজি, নামটা বলছি না। তো তো সেই জন্যে বলাই আছে এক প্রকার। এটাকে নিয়ে আমরা আর ইন ডিটেল কিছু বলতে চাই না, এই আর কি। যাই হোক, হ্যাঁ। কিন্তু থাম্বনেইলে যেহেতু দেওয়া রয়েছে ভবিষ্যৎবাণী, এই জন্য অনেকেই মনে করছেন যে আপনি হয়তো অ্যাস্ট্রোলজার। হয়তো না, অনেকে অ্যাস্ট্রোলজার বলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ না 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 না, এটা ভুল হচ্ছে। আই এম নট অ্যাস্ট্রোলজার, আই এম নট গুরু। আমি এই কথা আমার লেকচারে সে পূর্বের থেকেই যারা রেকর্ডস করে তাদের কাছে এটা পরিষ্কার আছে যে আই এম নট গুরু। এটা প্রত্যেকের, যারা মিটিংয়ে আসে, অনলাইন মিটিংয়ে আসে, অফলাইন মিটিংয়ে এসছে, বহু মানুষ এসছে যারা দীক্ষা নিতে চেয়েছে। তো আমি তো কখনোই তাদের কাছে আমার নিজের গুরুত্বকে স্বীকার করিনি যে আই এম গুরু বা আমি গুরু, সদ্গুরু, এরকম কিছু বলিনি। আমি টোটালি কোনো দীক্ষা টিক্ষা দেই না, দীক্ষা শিক্ষা দেই না, এবং আমি গুরুগিরি করিও না। এবং আমি নিজেই প্রথমে বলি আই এম নট গুরু, আর আই এম নট অ্যাস্ট্রোলজার। কেন? তাহলে আপনি এই যে বিভিন্ন রকম, অনেকে আবার বলছেন যে পামিস্ট মানে হস্তরেখা তত্ত্ববিদ, আজকাল এটাও নিয়ে আমি অনেক কিছু দিয়েছি এবং সেখানে অনেক ভিডিও ভাইরালও হয়েছে, তাই না? আসলে বক্তব্যটা অ্যাস্ট্রোলজি জানলেই তাকে অ্যাস্ট্রোলজার বলা হবে, এটা একটা দিক থেকে ঠিক আছে। আর তথাপরি একটা কথা আছে, সেটা হচ্ছে পৌরাণিক শাস্ত্রে বহু ঋষি মহর্ষিরা এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব এগুলো নিয়ে এসছে। তো এগুলো তো আর আমার বাবা মা এটা করেনি, এগুলো পৌরাণিক ঋষিরা করেছে, বৈদিক সিদ্ধান্ত। তা সেটাকে নিয়ে আমাদের পড়াশুনো করতে এটা এনাফ। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, আমরা হচ্ছে সনাতনী সন্ন্যাসী। আমরা যেভাবে লাইফ ডিল করি সেটা আমাদের ছোট্ট একটা পরিচয়, সন্ন্যাসী বললে এনাফ। এর ভেতরে অনেকগুলো আধ্যাত্মিক পার্ট থাকতে পারে, পড়াশুনো থাকতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা করতেই পারি। বিভিন্ন পলিটিক্যাল দিক থাকে, জিওগ্রাফিক্যাল দিক থাকে, জিওমেট্রিক্যাল দিক থাকে, থাকে না, ফিজিক্সের দিক থাকে, ফিজিক থাকে, শরীরতত্ত্ব থাকে, আবার পদার্থবিদ্যা থাকে, সব কিছু থাকে। এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে থাকে হচ্ছে থিওলজিক্যাল সাবজেক্ট। থিওলজিক্যাল সাবজেক্ট বললেই ভারতীয় সনাতন ধর্মের ভেতরে যে ধর্মীয় তত্ত্ব অনুসারে যে শাস্ত্র, তত্ত্ববিদ্যা, পৌরাণিক যা কিছু আছে সব মোটামুটি ধরা পড়ে যায়। সুতরাং এটা তো আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের একটা পার্ট হচ্ছে জ্যোতিষতত্ত্ব বা জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব। মূলত পক্ষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞান তত্ত্বের ভেতরে একটা পার্ট আবার এই জ্যোতিষ তত্ত্ব। আবার এই জ্যোতিষ তত্ত্বের ভেতরে সামুদ্রিক শাস্ত্র অনুসারে হস্তরেখা তত্ত্ব, এগুলোর সাথে এক একটা পার্টের সম্পর্ক রয়েছে। সুতরাং কমপ্লিটলি বলা যাবে না যে আমি অ্যাস্ট্রোলজার। এবং এই অ্যাস্ট্রোলজি সিদ্ধান্ত অনুসারে আমি এটা বিচার বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি যে ভবিষ্যৎবাণী দিচ্ছি যে তারা জিতবে কি হারবে, এরকম না। এগুলো আমাদের অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে, এবং এটার জন্য আমাদের সাধনা করে জানতে হবে এবং পাবলিককে খাওয়ানোর জন্য ব্যবসা করতে হবে, এটা নয়। এটা একটা বিশেষ কনসেপ্ট। এবং আমাদের যে সমস্ত বড় বড় মহারাজ বা গুরু পরম্পরায় যে সমস্ত বড় বড় ঋষি মহর্ষিগণ রয়েছেন, ভগবান সদ্গুরুদেব যারা রয়েছেন আমাদের,
তো তাদের সাথে কৃপা করে সঙ্গ প্রসাদ লাভ করা হয়, সুযোগ দেন, সেখানে কম বেশি উপর মহল যেটাকে বলা হয়, সেখানে কম বেশি আধ্যাত্মিক তত্ত্বের আলোচনা প্রসঙ্গত এই ধরনের কিছু কিছু রাষ্ট্রীয় পর্যায়ের কথন বচন হয়। সেখানে আমাদের কিছু তথ্য পরিবেশনা করতে হয় এবং কিছু তথ্য জানতে পারা যায়, সব কিছুই অ্যানালাইসিস করেই, এবং আমাদের ব্যক্তিগত একটা নিজস্ব আধ্যাত্মিক কনসেপ্ট থেকে এগুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা এগুলোকে ডিরেক্ট বলতে পারি না, এগুলো বলা নিষেধ আছে, বলতে নেই। বিশেষ করে আমাদের জন্যে, আমাদের যে গুরু পারম্পরিক ভাবধারা, সেখানে জ্যোতিষ চর্চা নিষিদ্ধ, ঠিক আছে? জ্যোতিষ চর্চা নিষিদ্ধ, উপরে পারমিশন ছাড়া এগুলো করা যাবে না, কারণ এগুলো অন্য বিষয়বস্তু। আর এগুলো সাধারণ জ্যোতিষী যারা আছেন তারা করছেন, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এর সাথে আমার কোনো বিশেষ কোনো সম্পর্ক নেই। আমি স্টাডি করে রেখেছি বা স্টাডি করা হয় বা এগুলো সম্পর্কে কম বেশি ধারণা রাখতে হয় আধ্যাত্মিকভাবে, তাই আছে, আর কিছু। অনেকে আবার কমেন্ট করছেন যে আপনি ভোটে দাঁড়াবেন কিনা, মানে এই তৃণমূল হারবে না জিতবে, এই ভিডিওর পরে অনেকে এবার মনে না করছে না যে না আপনি না, এটা ভোটে কলেজ দাঁড়াবেন। লাইফে রাজনীতি করেছিলাম, ছোটবেলা থেকে রাজনীতি করেছি, কলেজ লিডারও ছিলাম, এটা তো সত্যি কথা। তবে ইন ডিটেল এইসব বিষয়, আমার ব্যক্তিগত যে অটোবায়োগ্রাফি, এসব বিষয় আমি ইন ডিটেল এখন বলবো না, সময় আনার পর বলবো। আর রাজনীতি তো আমি কখনোই এই ধরনের চিন্তাভাবনা কখনোই করি না, কারণ আমি রাজনৈতিক প্রেক্ষাপটেই দাঁড়িয়ে আছি। যখন ভারতবর্ষেই আছি, ভারতবর্ষ একটা রাজনৈতিক প্রেক্ষাপট, ভারতবর্ষ একটা আধ্যাত্মিক প্রেক্ষাপট, ভারতবর্ষ একটা নৈতিক সামাজিক প্রাতিষ্ঠানিক স্থান, ভৌগোলিক স্থান, যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে অবস্থান করছি, তো কম বেশি রাজার অধীনে রয়েছে, সুতরাং আমি রাজনৈতিক। অ্যারিস্টটলের পরিভাষায় মানুষ মাত্রিক, তিনি রাজনৈতিক, সুতরাং আমি এক হিসেবে তো রাজনৈতিক, প্রত্যেক মানুষই রাজনৈতিক। আলাদা করে রাজনৈতিক প্রেক্ষাপটে যাওয়ার বিশেষ আমার আবশ্যকতা নেই এবং আমার প্রয়োজনও না, আমি মনে করি না যে আমাকে যেতেই হবে। তবে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ হচ্ছে সর্বোৎকৃষ্ট দৃষ্টিকোণ। কেন? এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা বিচার বিশ্লেষণ করি, সেখানে সোশিওলজি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এ সমস্ত চলে আসে, এগুলো সব চলে আসবে। এবার সেই প্রেক্ষাপট থেকে আধ্যাত্মিক আলোচনা প্রসঙ্গত এগুলো আমাদের আলোচনার বিষয়, এবং এটা নিয়ে খানিকটা আমাদের কিন্তু ভাবনা চিন্তাও করতে হয়, এবং অনেক মহাপুরুষগণ এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, স্বয়ং ভগবান এটা করেন। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাজনীতি করেছেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাজনীতি করেছেন, মা ফাইট করেছেন, জগন্মাতা ভগবতী ফাইট করেছেন। আমরা সেই ভগবান কৃষ্ণ বা মা কালী এরকম কিছুই নই, কিন্তু তারই তো সন্তান, অমৃতস্য পুত্রাহা শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এ সবাই অমৃতের পুত্র। এখানে শুধুই আমার অধিকার আছে অ্যাস্ট্রোলজি হলেই যে সে শুধুই এটা বিচার করতে পারবে, কিন্তু সে পড়াশুনো করেছে, এই জন্য তিনি বলেন তুমিও পড়াশুনো করো, তাহলে তুমি বুঝতে পারবে। কিন্তু আমার এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপার নয়, আমি এসব খুব একটা পছন্দ করি না। তাহলে অনেক আগেই আমার নামের আগে একটা অ্যাস্ট্রোলজার বসিয়ে দিতাম এবং এটা নিয়ে বিজনেস শুরু করে দিতাম। আর অনেকে মনে করেন যে আমি এই চ্যানেল বা প্রবচন করে, লেকচার টেকচার, এই সমস্ত পলিটিক্যাল ব্যাপার স্যাপার করে ইনকামের ধান্দা করছে, এরকম ব্যাস অনেক ধরনের বাজে মন্তব্য করেন, কিছু কথনে বোঝা যায় আর কি, কিন্তু না। অনেকে ফোন করেও জিজ্ঞাসা করেন হাতটা দেখাবেন বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো বারণ করে দিই। তন্ত্র মন্ত্র হস্তরেখা যা কিছু আছে, বিবাহ আদি সব কিছু বলেন না, এখানে তো অ্যালাউ নেই। আমার এখানে অফিসিয়ালি যারা এটা মানে করছে, যারা এটাকে পরিচালনা করছে, তাই এখানে বলা আছে আমার নিষিদ্ধ, এখানে এসব কোনো অ্যালাউ নেই। একমাত্র আধ্যাত্মিক জ্ঞান পিপাসু মানুষ যারা, তারা এখানে আসতে পারে। আর আধ্যাত্মিক জ্ঞান এমন একটা জিনিস, সেই জ্ঞানে পৌঁছতে পারলে ধীরে ধীরে আমাদের কাছে সামাজিক অনেক প্রেক্ষাপট পরিষ্কার হয়ে যাবে, রাজনৈতিক প্রেক্ষাপট নয়, সমগ্র প্রেক্ষাপটই পরিষ্কার হয়ে যাবে, মেধাশক্তি স্মৃতি শক্তি বেড়ে যাবে। এটা কোনো হুইমজিক্যাল কোনো ব্যাপার না, অলৌকিক বিষয় না, বিষয়টা হচ্ছে সাইন্টিফিক্যাল, এবং এটা সাধনার সাথে সমাশ্রিত। সাধনা করো, তপস্যা করো, তো তোমার মেধাশক্তি স্মৃতি শক্তি বাড়বে। আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে ব্রহ্মচর্য পালন করো, তোমার স্মৃতিশক্তি অর্থাৎ মেধানাড়ি খুলে যাবে, তখন তুমি জানতে পারবে। এটাও অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা। মানুষের কনসেপ্ট 501 টাকা 1001 টাকা দিয়ে এনে কিছু একটা করবেন, ল্যাপটপ ধরে সামনে এইরকম ছবি আঁকা কি করবেন চারকোনা, তবে এর ম্যাথমেটিক্যাল দিক অবশ্যই আছে। অ্যাস্ট্রোলজি ফালতু জিনিস নয়, এর সাইন্টিফিক্যাল দিক আছে। কিন্তু সাধারণ অ্যাস্ট্রোলজাররা কি জানেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নেই, কারণ উৎকৃষ্টতম অ্যাস্ট্রোলজি আমাদের গুরু মহারাজ যেটা দেখিয়েছিলেন, মানে পূর্ণ জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব। ভারতবর্ষের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, মানে ঈশ্বর ভারতবর্ষের, হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্সের নাম আমি বলে দিতে পারি, সম্ভবত শিশিরবাবু, ওনার টাইটেলটা মনে পড়ছে না, স্যার নেমটা আর কি। এই শিশিরবাবু এসেছিলেন
গুরুদেবের খুব কাছের এবং ভক্ত ছিলেন। শিষ্যত্ব পেয়েছিলেন কিনা এটা আমার জানা নেই, তবে ভক্ত ছিলেন। তো এইরকমভাবে অনেক জ্যোতির্বিজ্ঞানী বা এই জ্যোতির্বিদ্যা তত্ত্ব সম্পর্কে জানেন বড় বড় বিখ্যাত ব্যক্তি তৎকালীন সময় আমার গুরু মহারাজের। তো তখন তারা গুরু মহারাজের কাছে আসতেন এবং তারা খানিকটা আমাদের যে স্পিরিচুয়াল যে জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব এটা মানতে পারতেন না। তো গুরু মহারাজ একদিন দিনের বেলায় টোটাল ব্রহ্মাণ্ডকে ব্ল্যাক করে দিয়েছিলেন। বলে ব্ল্যাক হোল দেখবেন? বলে এখানে কি করে দেখবো, দিনের বেলায় পৃথিবীর এই প্ল্যানেটটাতে দাঁড়িয়ে খালি চোখে। বলে দেখো, তো ব্ল্যাক হোল দ্যাটস কল্ড, এখানে ব্ল্যাক হোল এক প্রকার ওখানে এইভাবে হয়েছিল, বলে পুরো ডার্ক ম্যাটার করে দিয়েছিল, মানে সব অন্ধকার, 96% না, পুরো ডার্ক ম্যাটার, পুরো অন্ধকার। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোকাস আসলো, সূর্য উদিত হলো, এরকম দেখালো, বাস ক্লিয়ার। তারপরে তিনি গুরুদেবের চরণে পড়লেন। এটা উন্নত, এইগুলো 500,000 টাকা কম্পিউটারে কি করে এই অ্যাস্ট্রোলজি জানা যাবে, এই অ্যাস্ট্রোফিজিক্স কি করে জানা যাবে? সুতরাং গুরু মহারাজের অশেষ কৃপা থেকে যতটুকু বলার চেষ্টা করছি, মানুষের ভালোর জন্য, মানুষের সতর্কতার জন্য, মানুষের বিবেক চেতনা সমৃদ্ধির জন্য। আমার ব্যক্তিগত স্বার্থ কতটুকু, আমি সারাদিনে হয়তো 100 গ্রাম চাল খাই কিনা খাই, এটাই, আমি 2টো কাপড় পরি, এটা জানা আগে উচিত। হ্যাঁ, আমার কোনো অলংকার নেই, কিছু নেই। অলংকার মধ্যে এই যে রুদ্রাক্ষ, ভগবান শিব শঙ্করের থেকে তো বড় অলংকার কিছু নেই। এই আর টাকা পয়সা যা আসবে সেগুলো মানুষের কল্যাণে কাজে লেগে যাবে, আমার কি হবে? আমি কতটুকুই বা খেতে পারবো? পাকস্থলিতে আছে ম্যাক্সিমাম তো 1 কিলো ওজনের জিনিস ধরবে। তারপর এগুলো দৃষ্টিভঙ্গি আলাদা। তবে লোভাতুর মানসিকতা থাকে, আসলে তো পেট দিয়ে মানুষ খেতে পারে না, বস্তা বস্তা খেতে পারে না, খায় মন থেকে, মানে আরও দাও আরও দাও, 10 তলার পরে আরও 10 তলা, অলংকারের পরে আরও অলংকার, কোটি টাকার পরে আরও কোটি কোটি টাকা, তার মন ভরে না। এটা হচ্ছে মানসিক লোভাতুর দৃষ্টিশক্তির উপরে টেম্পটেশন, যেটা মেন্টাল টেম্পটেশন, মানসিক প্রলোভনের উপরে ডিপেন্ড করে। কিন্তু সন্ন্যাসের কাঠগড়ায় যারা পৌঁছেছেন, বা বিশেষ করে আমাদের গুরু পরম্পরা ভাবধারাতে, আমি 12 বছর 13 বছর আগে আমি সন্ন্যাস স্বীকৃতি পেয়েছি, এটা তো আমি এইভাবে পাইনি। আমাকে সন্ন্যাস দর্শন করানো হয়েছিল, আই এম সন্ন্যাসী। তখন আমি হাফ প্যান্ট পরি, বলতে গেলে একটা ধুতি পরতাম, ব্যাস, ব্রহ্মচারী ভাবে ছিলাম। তারপরে হচ্ছে 12-13 বছর আগে এখান থেকে সন্ন্যাস স্বীকৃতি হয়। তো সুতরাং এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিষয় নয়, আর বিজনেসের কোনো বিষয় নয়। এগুলো পরিষ্কার, এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের। তবে আমি কাউকে আঘাত করে বলবো না, এক একজনের মানসিকতা এক এক রকমের, বলতেই পারে, নো প্রবলেম। তাহলে মহারাজ, আধ্যাত্মিকতার সাথে রাজনীতির সম্পর্ক কি? আমি তো এ বিষয় নিয়ে প্রবচন করেছি, তোমরা তো ভালো করে শোনোনি। তাহলে আধ্যাত্মিকতার সাথে রাজনৈতিক সম্পর্ক রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। অনেকেই আসলে জানতে চাইছেন যে কেন, মানে একজন, এই দেখো, সহজ করে ভাঙো রাজনীতি, রাজযুক্ত নীতি। আমরা সহজ যদি বাংলা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে রাজযুক্ত নীতি হয়ে গেল। তার রাজ শক্তিটা, রাজ শব্দটা এসছে কোত্থেকে? রাজ শব্দটা কোত্থেকে এসছে? রাজ শব্দ রাজা বা রজগুণ থেকে এসছে। যদি আমরা রজগুণটাকে আমরা যদি বড় আকারে দেখি, তাহলে ঠিক আছে, মানে শক্তির প্রকাশ। মা হচ্ছে শক্তি স্বরূপা, এই রজগুণের প্রতীক স্বরূপ। যেমন মায়ের হচ্ছে প্রতীক চিহ্ন হচ্ছে লাল, শক্তির প্রতীক চিহ্ন হচ্ছে লাল, আর লাল হচ্ছে রজগুণের প্রতীক, এই জন্য জবা ফুল লাল। তাই এই জন্য নারী মাতৃকই কিন্তু রজগুণের প্রতীক বা শক্তির প্রতীক। এই জন্য মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় আছেন, তার ভেতরে মাতৃকা শক্তি কাজ করেছে, তবে তো তিনি এটা কাজ করতে পেরেছেন। তো তিনি এবার ক্ষমতায় থাকবেন না থাকবেন, ওনার ওই রজগুণ ওই শক্তির উপরে ডিপেন্ড করবে। ওটা আমি কেন বলবো? বোকারা এটা বলতে যাবে, ওনাকে নিয়ে আমি কেন অ্যানালাইসিস করব? তবে বলার বিষয় আছে, কারণ রাজনীতি যখনই শব্দটা আমরা প্রয়োগ করি, তখন আমরা এখানে একটা মরালিটি পাচ্ছি, একটা নীতি পাচ্ছি, একটা প্রিন্সিপাল পাচ্ছি না? এই নীতিটাকে আমার বাবা, তোমার বাবা, অমুকের বাবা, লেনিন, মার্ক্সবাদ এরা তৈরি করেছে। এর আগে এই নীতি শব্দটা এসছে শ্রীকৃষ্ণের সময়, দাপর যুগের থেকে শুরু করে, রামচন্দ্রের পূর্বের থেকে, রামচন্দ্রের সময় থেকে শুরু করে। পরশুরাম তিনি যুদ্ধ করেছিলেন, এটা তো শ্রী রামচন্দ্রের আগে, উনি জঙ্গলবাসী ছিলেন। তারপরে তিনি কতটা বিদ্রোহাত্মক মানসিকতার ছিলেন, তিনি তো ভগবানের অবতার। তার যুদ্ধ করার দরকার কি? ক্ষত্রিয়ের বিরুদ্ধে যারা অন্যায় অত্যাচার করেছিলেন, হ্যাঁ,
তা যুগে যুগে যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার আসে, যখন সাধারণ ভক্ত সাধারণ মানুষের উপর অত্যাচার হয়, নারীর প্রতি অত্যাচার হয়, তখন ভগবত শক্তি, এই রজগুণ শক্তি, পরশুরাম, তিনি পরশু অর্থাৎ কুঠার, এটা শক্তির প্রতীককে হাতে নিয়ে তিনি যুদ্ধ করেন, অন্যায়কে দমন করবার জন্য তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তা শাস্ত্রে পৌরাণিক তত্ত্বে কি বলা আছে? 21 বার ক্ষত্রিয় হনন করেছিলেন। এর অনেকগুলো মিনিং আছে। এটা হচ্ছে পৌরাণিক তত্ত্ব। আর দার্শনিক তত্ত্ব নিজের সাথে নিজেকে হনন করা, অদ্ভুত ব্যাপার। আমার ভেতরে যে সমস্ত অন্যায় বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, এগুলোকে দমন করতে হবে। এটাকে দমন করে আমি সঠিক নীতিতে থাকব। এটা কে করছেন? এটা স্বয়ং ভগবান শিবশঙ্কর করছেন, নটরাজ। এখান থেকে রাজনীতি এসছে। তিনি প্রথম রাজ, কালের উপরে মহাকাল দাঁড়িয়ে কালকে কি করছেন? বিনাশিত করছেন। কালের অহংকার ছিল, আমি সব করি, আমাকে ছাড়া কিছু হবে না, কাল আমি স্বয়ং মৃত্যুরূপ, আমাকে ছিন্ন করে কিছু করতে পারবে না। তখন মহাকাল কি করলো? তোমার এত বড় ক্ষমতা, তুমি কাল সম্পূর্ণরূপে শূন্য হয়ে যাবে, দেখো আমার শক্তি বিনা। তখন ওই কালকে পায়ে দমন করছেন, অবদমিত করছেন। হ্যাঁ, কেবার। তাহলে নটরাজের পায়ের নিচে দমিত হচ্ছেন একটা আসরিক বৃত্তি সম কাল স্বরূপ, যেটা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে। এই কালের আরেক নাম কি? জরা, ব্যাধি, মৃত্যু, শোক, দুঃখ, যা কিছু। এই কালকে দমন করছেন স্বয়ং নটরাজ। নটরাজ শব্দটা অনাদি অনন্ত তত্ত্ব, রাজ ওখান থেকে এসছে। আর ওখান থেকে যদি রাজ হয়, তাহলে তার যে প্রিন্সিপাল ছিল, তার যে নীতি ছিল, সেটাকে যারা অনুসরণ করবে তারা রাজনৈতিক, তারা রাজনীতি করছেন। তা কেন রাজনীতি করতে পারবে না? এই জন্য রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক বসে রয়েছে। আবার আধ্যাত্মিক কেমন? অধিযুক্ত আত্মিক, বিয়ন্ড অল দিস, সব কিছুর অতীতে চলে যাবেন তিনি, আধ্যাত্মিক। কিন্তু যখন সৃষ্টির কল্প শুরু হয়, ভগবান শিবশঙ্কর নৃত্যরত হন, তখন এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ওই ভাইব্রেশন থেকে। এগুলো তো বিজ্ঞান জানতে হবে, পরিষ্কার হয়ে যাবে। তখন এই তরঙ্গায়িত হলে সৃষ্টির যে বিন্যাস, এই বিন্যাস যখন আপনি স্বীকার করেন, তোমরা যখন স্বীকার করবে, তখন কিন্তু রাজনীতিকে স্বীকার করতে হবে। তখন আধ্যাত্মিক নয় শুধু, আধ্যাত্মিক তো বিয়ন্ড অল দিস, সব কিছুর অতীতে, যেখানে কিচ্ছু নেই। তুমিও কিছু নও, আমিও কিছু নই, নাথিং ইজ ইকুয়াল টু, তখন এভরিথিং হয়ে যায়। এটার উল্টো আবার পাল্টা, এদিক এদিক, এপিট ওপিট, এক পরিপূরক সত্তারূপে কাজ করে। কিন্তু যারা পলিটিশিয়ান, যারা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখছেন, এইভাবে আমি রাজনীতিটাকে বুঝি না, আর এইভাবে রাজনীতিটাকে এক্সপ্লেইন করা হয় না। এই রাজনীতি তত্ত্ব বুঝতে গেলে শ্রী রামচন্দ্রের রামায়ণ তত্ত্ব জানতে হবে, এটা পরিষ্কার। সমালোচনার অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে যারা বিশ্লেষণ করবেন, তারা জানতে পারবেন যে রামায়ণে কি রাজনীতিটাকে প্রবেশ করানো হয়েছে, কি সুদক্ষ রাজনীতি এবং পরিবার নীতি। পরিবারে কি করে থাকতে হবে, কিভাবে পরিবারকে চালাতে হবে, ভাই ব্রাদার কেমনভাবে থাকবে, এই যে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, এবং পরিবার একে অপরের সঙ্গে সমগ্র ফ্যামিলি আর সদস্য কিভাবে জীবনযাপন করবে, সেটা রামচরিত্রে ফুটে উঠেছে। এবং শ্রীকৃষ্ণ চরিত্রে ফুটে উঠেছে এক বিশ্বায়ন, মহাবিশ্ব ভ্রাতৃত্ববোধ। তিনি হত্যা করেছিলেন কিন্তু ধর্মের জন্য, এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য এক সঠিক নীতি সম্পৃক্ত হয়ে তিনি যুদ্ধটা করেছিলেন। এই জন্যে এটা হচ্ছে অ্যাবসলিউট রাজনীতি। কিন্তু এই তত্ত্ব বুঝতে গেলে গীতা তত্ত্ব মাহাত্ম্য বুঝতে হবে। আর এই গীতা তত্ত্ব মাহাত্ম্য না বুঝলে যুদ্ধ তত্ত্ব বোঝা যাবে না, বিদ্রোহ তত্ত্ব বোঝা যাবে না। আর সেই বিদ্রোহ তত্ত্ব বুঝতে গেলে কিন্তু আবার চণ্ডী তত্ত্ব বুঝতে হবে। ক্যা বাত! রামায়ণ, গীতা এবং চণ্ডী একে অপরের পরিপূরক। সুতরাং আধ্যাত্মিক এবং রাজনৈতিক একে অপরের পরিপূরক এবং আনডিভাইডেড হোল, অবিচ্ছেদ্য সম্পর্ক। আই থিঙ্ক সো, আই বিলিভ দ্যাট। সুতরাং কে ক্ষমতায় থাকবে কি না থাকবে, এত বক্তব্য শোনার পরে আমার মনে হয় পরিষ্কার হওয়ার কথা। আমি যদি দুম করে এখানে একটা প্রেডিকশন দিয়ে দিই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে, কি থাকবে না, তো তারা বললেন আমরা অপেক্ষা করছি দেখি ইনি কিরকম সাধু, কিরকম অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, অনেকেই তো ভাবছে যে ডিরেক্ট উত্তর দিলে, ডিরেক্ট উত্তর দিলে খুব খুশি হতাম, তাহলে শান্তি পেতাম। অনেকে এরকম ভাবছেন, অনেকে রাজনীতি করেন। দেখুন, যখন আপনি রাজনীতি করেন তখন কিন্তু আপনাকে রাজনীতিকে অনুশীলন করতে হবে। আপনার ভিতরে একটা মোরালিটি, প্রিন্সিপাল, নীতি থাকতে হবে। এই নৈতিকতার ভ্রষ্টাচার যখন এসে যায় তখন কিন্তু আপনি রাজনৈতিক হন না এবং সঠিক নাগরিক হতে পারেন না। এই জন্য সঠিক নাগরিকতার যে সংজ্ঞা, সেটা হচ্ছে আমরা কর্মবাদের উপরে প্রতিষ্ঠিত হব, এবং কে ক্ষমতায় কে থাকবে কি না থাকবে, বিজেপি আসবে না তৃণমূল আসবে
না কি করবে না করবে, সেটা কিন্তু সম্পূর্ণ নাগরিকতার মানবিক মূল্যবোধের উপরে ডিপেন্ড করবে। এই শব্দটা অনেকে বুঝতে পারেনি। ডেস্টিনি ডিপেন্ড করবে নাগরিকের মানবিক মূল্যবোধের উপরে। একটা প্রবাদে আছে না, দশে চক্রে ভগবান ভূত হয়। এই কথাটার অর্থ কিন্তু জেনারেলি এটা সাধারণ প্রবাদ নয়, এর একটা ডিফিকাল্ট গভীর মিনিং আছে। সেটা কেমন? দশচক্রে যখন মানুষের মননশীলতায় মানবিক মূল্যবোধ এত উৎকৃষ্ট স্থানে চলে যায়, তখন ভগবান কিন্তু সেখানে জায়গা তৈরি করেন, নিজের স্বরূপকে নিয়ে চলে আসেন, তিনি সেখানে ভূমিষ্ঠ হন। এই জন্য বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজিয়াম্যহম। হ্যাঁ বলছে না শ্রীমদ, এই যখন এই অধর্মের প্লাবন আসবে এবং ধর্মের বিনাশ আসবে বা সাধুদের প্রতি অত্যাচার হবে, এবং যখন অসুর প্রবৃত্তির শক্তি বেড়ে যাবে, তখন ভগবান অবতীর্ণ হবেন, তাদেরকে দমন করবেন আর সাধুদেরকে রক্ষা করবেন, পবিত্রতাকে রক্ষা করবেন এবং পবিত্রতা ধর্মের প্রতিষ্ঠা করবেন। এটাই তো উৎকৃষ্ট রাজনীতি, আমরা এটাই বুঝি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ নিজেও বলছেন। শ্রীকৃষ্ণ যদি যুদ্ধের পূর্বে বলতেন যে অর্জুন তোমার জিতই হবে অবশ্যম্ভাবে, তাহলে যুদ্ধ করার দরকারটা কি? যদি কৃষ্ণর এত শক্তি ছিল যে ভাই আমি যুদ্ধ করলে সব বিনাশ হয়ে যাবে, ও আর তোমার নতুন করে যুদ্ধ করার দরকার নেই, তাহলে আমি সব বিনাশ করে দিই চোখের পলকে নিমেষে, তাই হতো। কিন্তু তিনি করছেন না। কৃষ্ণ কর্মবাদকে প্রচার করেছিলেন, তিনি নিয়তের উপরে কলম প্রয়োগ করেননি, কিন্তু অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, অর্জুন তুমি নিয়তিকে জানো, তুমি আত্মতত্ত্ব জানো, আত্মকে দর্শন করো, তখন তুমি জানবে যে তোমার কি করা উচিত। অর্থাৎ কর্ম, উৎকৃষ্ট কর্মের দ্বারা আমাদের ভাগ্যের যে মানবিক মূল্যবোধ সেটাকে প্রতিষ্ঠা করা যায়, আর ওইটা প্রতিষ্ঠা করলে তখন সেখানেই হবে সঠিক প্রতিষ্ঠাকে ক্ষমতায় থাকবে কি থাকবে না। এটা হচ্ছে চির উৎকৃষ্ট ভবিষ্যবাণী। ভবিষ্যৎবাণী অনেকে এরকমভাবে বলে দেন, আমরাও বলে দিতে পারি হয়তো ঠাকুরের কৃপা থেকে, গুরুদেবের কৃপা থেকে, কিন্তু এই হিম্মত প্রকাশ করা ঠিক নয়। এতে সাধন শক্তির অনেক ধরনের প্রবলেম বা ট্রাভেল তৈরি হয়, এগুলো মানুষের সাথে ব্যভিচার তৈরি হয় এবং ভ্রষ্টাচার আছে সমাজে। এটা বুদ্ধ দর্শনেও নিষিদ্ধ আছে, বুদ্ধ দর্শনেও নিষিদ্ধ আছে। সুতরাং আমাদের শাস্ত্রীয় পরিভাষায় এবং আমাদের বৈদান্তিক হিন্দু সনাতনী সিদ্ধান্ত অনুসারে আমরা ভবিষ্যৎবাণী মানে এরকম মানুষকে পটানোর মতো করে এরকম কথা বলা ঠিক হবে না। আমি যেখানে দার্শনিক তত্ত্বের এত উৎকৃষ্ট ব্যাখ্যা করেছি, আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, পরিষ্কার হয়ে যাবে জলের মতো। এত সুন্দর ব্যাখ্যা যে ডেস্টিনি, নিয়তি, ভাগ্য এবং ভবিষ্যবাণী যে এরকমভাবে দার্শনিকভাবে ব্যাখ্যা হয়, সেটা কিন্তু সত্যি আমি যে লেকচার করেছি সেটা সাপেক্ষে কিন্তু অভাবনীয়। এটা আমি নিজে নিজে বলতে পারি। এখন কেউ কিছু দোষারোপ করলে আমার কিছু করার নেই, সত্যকে আমাকে বলতেই হবে। জয় হোক, জয় মা।